আরে খানকির পোলা থাম। আর একটা আঘাত যদি ওর গায়ে লাগে তবে তোর কলিজা আমি জ্যান্ত টেনে ছিঁড়ে ফেলবো। শুভ্রের সেই ভয়ঙ্কর আওয়াজে গাটরা মুহূর্তেই থমকে গেল। দিদি তখনও শুভ্রকে জড়িয়ে ধরে হাপুস নয়নে কাঁদছে। নির্ভার নিজের কামড়ানো হাতের ক্ষত দেখে আর এই দৃশ্য দেখে হিংসায় জ্বলে উঠল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে এগিয়ে এসে শুভ্রের কাছ থেকে হৃদিকে হ্যাঁচকা টানিয়ে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, খুব ভালো ব্যবহার করেছি দেখে তুই আমার মাথার উপরে উঠতে চাস, আবার চোখের সামনে তুই অন্য ছেলেকে জড়িয়ে ধরিস। এত বড় সাহস তোর! হৃদি এবার ভয় ডর সব বিসর্জন দিয়ে শুভ্রকে আরো শক্ত করে জাপটে ধরল। সে বুক ফাটা চিৎকারে পুরো ঘর কাঁপিয়ে বলল, অন্য পুরুষ না, ও আমার ভালোবাসার মানুষ, ভালোবাসি ওকে আমি, শুনেছেন? নাকি আরো 1000 বার বলতে হবে? যদি মরতেই হয় তবে আমাদের দুজনকে একসাথেই মারেন, কিন্তু আমি এক চুলো ওকে ছাড়বো না। নির্ভারের চোখ দুটো তখন লাল হয়ে উঠেছে, যেন রক্ত পিপাসু কোনো পিশাচ ভর করেছে তার উপর। সে দাঁতে দাঁত চেপে হৃদির দিকে তাকিয়ে বলল, রেদি, আমাকে আর খারাপ হতে বাধ্য করো না, আমার ধৈর্য কিন্তু হারিয়ে যাচ্ছে। শুভ্র যন্ত্রণায় কাতর হয়েও নিজের দিকে তাকালো না। সে খুব ক্ষীণ আর দুর্বল গলায় নির্ভারের দিকে তাকিয়ে বলল, তোর যত ক্ষোভ আছে আমার উপর মেটা, যত খুশি আঘাত কর, কিন্তু হৃদির গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। নির্ভার একটা পৈশাচিক হাসি দিয়ে বলল, বাহ, দুজনের প্রেম দেখি সাগরের অতলে গিয়ে ঠেকেছে। তবে এই প্রেম আমি বেশিক্ষণ টিকতে দেব না। বলেই নির্ভার পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে শুভ্রের ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। হৃদির কলিজা যেন শুকিয়ে এলো। নির্ভার ছুরিটা শুভ্রের ঘাড়ের কাছে ধরে ঠান্ডা গলায় বলল, এখন যদি তুমি ওকে না ছাড়ো রিদি, তবে এই ধারালো ছুরিটা সরাসরি ওর পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বেরিয়ে যাবে। ছাড়ো বলছি। হৃদি ভয়ার্ত চোখে সেই চকচকে ছুরির দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই শুভ্র হৃদির চোখের দিকে তাকিয়ে খুব শান্ত স্বরে বলল, হৃদি আমার কথা শোন, আমি আমার জীবনের পরোয়া করছি না। তুই যদি সত্যি আমায় ভালোবেসে থাকিস তবে ছেড়ে দে আমায়। এভাবে নিজের বিপদ ডেকে আনিস না। হৃদি তবুও একগুঁয়ে হয়ে শুভ্রকে আগলে রাখার চেষ্টা করছিল। নির্ভার এবার ছুরিটা ধীরে ধীরে শুভ্রের চামড়ায় বিধিয়ে দিতে শুরু করলো। যখনই রক্ত ঝরার উপক্রম হলো, হৃদি পাগলের মতো চিৎকার করে উঠল, না, না, থামেন আপনি, আমি ছাড়ছি ওকে, দয়া করে কিছু করবেন না, আমি 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 ছেড়ে দিচ্ছি। বলে হৃদি শুভ্রকে ছেড়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। সাথে সাথে নির্ভার ইশারা করতেই দুজন গার্ড এসে হৃদির দু হাত লোহার মতো করে শক্ত করে চেপে ধরল। হৃদি ছটফট করছে, কিন্তু নড়ার ক্ষমতা নেই। নির্ভার যেন এবার তার আসল ভয়ঙ্কর রূপটা দেখালো। সে মাটিতে পড়ে থাকা মোটা লাঠিটা তুলে নিল। হৃদির দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিয়ে বলল, যতক্ষণ তুমি আমাকে বিয়ে করার কথা স্বীকার করছো না, ততক্ষণ আমার শরীরের সব রাগ ওর উপরে ঝাড়বে। দেখো আমি কতটা শয়তান হতে পারি। যেখানে খুন করা আমার কাছে হাতের খেলা, সেখানে এই লাঠি পেটা করা তো স্রেফ প্র্যাকটিস। বলেই নির্ভার পূর্ণ শক্তিতে লাঠিটা উঁচিয়ে শুভ্রের পিঠে সজোরে আঘাত করল। ঠাস শব্দে পুরো ঘরটা কেঁপে উঠল। শুভ্র যন্ত্রণায় নুয়ে পড়ছে। হৃদি আবারও পাগলের মতো চিৎকার করে উঠল। তার বুক ফেটে কান্না আসছে। নিজের চোখের সামনে শুভ্রের উপর এমন পাশবিক অত্যাচার সে আর সহ্য করতে পারল না। প্রতিটা আঘাত যেন শুভ্রের গায়ে নয়, সরাসরি হৃদির কলিজায় গিয়ে লাগছে। সে চিৎকার করে বলল, প্লিজ এইভাবে মারবেন না, থামুন, দয়া করুন, ও মরে যাবে, আল্লাহর দোহাই লাগে, থামুন। কিন্তু নির্ভারের হাতে থাকা লাঠিটা থামার কোনো লক্ষণই নেই। সে যেন এক উন্মাদ নেশায় মেতে উঠেছে। হৃদি বুঝতে পারল সে এখন পুরোপুরি হেরে গেছে। শুভ্রকে এই মরণ যন্ত্রণা থেকে বাঁচাতে হলে তাকে নিজের জীবন উৎসর্গ করতে হবে। সবটুকু শক্তি দিয়ে হৃদি চিৎকার করে উঠল, আমি রাজি, বিয়ে করব আপনাকে, ছেড়ে দিন ওকে, আর আর মারবেন না। মুহূর্তেই নির্ভার থেমে গেল। লাঠিটা হাত থেকে সশব্দে মেঝেতে পড়ে গেল। শুভ্র তখন চেয়ারে একদম জ্ঞান হারানোর মতো নেতিয়ে পড়েছে। তার নিঃশ্বাস দ্রুত আর ক্ষীণ হয়ে আসছে। নির্ভারের ঠোঁটে ফুটে উঠল এক পৈশাচিক আর বিজয়ী হাসি। সে ধীর পায়ে হৃদির দিকে এগিয়ে এলো। হৃদির অশ্রুসিক্ত মুখের দিকে তাকিয়ে
ব্যঙ্গাত্মক সুরে বলল। এই তো শোনা, লাইনে এসেছ। এই হ্যাঁ কথাটা তো আগে বললেই হতো। অহেতুক তোমার শুভ্র ভাই এতটা আঘাত পেত না। ছি, এই তোমার ভালোবাসা? নিজের জেদ ধরে রাখতে গিয়ে বেচারাকে আধমরা করে ছাড়লে। হৃদির কান্নায় ভেঙে পড়ে অনুরোধের সুরে নির্ভারকে বলল। আমি রাজি, বিয়ে করব আপনাকে। প্লিজ শুভ্র ভাইকে ছেড়ে দিন। ওর শরীরের অবস্থা খুব খারাপ, এক্ষুনি ডাক্তার দেখানো দরকার। ওকে দয়া করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। নির্ভার এক নিষ্ঠুর বিজয়ী হাসি দিয়ে জবাব দিল। হুম, তুমি আমাকে বিয়ে করার সম্মতি দিয়েছো বলে ওর জীবনটা আপাতত বেঁচে গেল ঠিকই, কিন্তু মুক্তি সে এখনো পায়নি। মুক্তি সে তখনই পাবে যখন সে আমার বোন নেহাকে বিয়ে করবে। রাত 1টা। নিস্তব্ধ ঘরে রিধি একলা বসে চোখের জল ফেলছে। কিছুক্ষণ আগে গাছ খাবারের প্লেট দিয়ে গেছে, কিন্তু সেই খাবারে হাত দেওয়ার শক্তিটুকু তার নেই। যাকে গত 6টি বছর ধরে নিজের মনের গভীরতম কোণে লালন করেছে, যাকে নিয়ে প্রতিটি স্বপ্ন বুনেছে, সেই শুভ্র ভাই এখন নির্ভারের পৈশাচিক অত্যাচারে আত্মরা হয়ে আছে। আর কাল সকালে হৃদিকে অন্য কারো বউ হতে হবে। চিরতরে হারিয়ে যাবে তার সবটুকু আশ্রয়। হৃদি আর সইতে পারল না। বালিশে মুখ গুজে শব্দ করে কেঁদে উঠল। তার অস্পষ্ট আর্তনাদ যেন দেওয়ালগুলোতে ধাক্কা খেয়ে ফিরে এলো। শুভ্র ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করুন। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, ভীষণ কষ্ট হচ্ছে আমার। হৃদির ডুকরে ওঠা কান্নার মাঝে হঠাৎ একটি চিন্তা তীরের মতো তার বুকে বিঁধল। শুভ্র ভাই মানুষটা একটা দানা পানিও মুখে দেয়নি। একটু আগে যখন ও শুভ্রকে দেখছিল, ওর ফ্যাকাশে আর শুকিয়ে যাওয়া মুখটা মনে পড়তেই হৃদির কলিজাটা যেন কেউ খামচে ধরল। হৃদি এক মুহূর্ত কি যেন ভাবল, তারপর হেসকি তুলে চোখের পানি মুছে ছিনা টান করে দাঁড়ালো। তাকে এখন লড়তেই হবে। সে দরজার কাছে গিয়ে খুব সন্তর্পণে ফাঁক দিয়ে উকি দিল। দেখলো একটা গার্ড বাইরে ভারী বুটের শব্দ তুলে পায়চারি করছে। হৃদির মাথায় চট করে একটা বুদ্ধি খেলে গেল। সে পাশে রাখা ভারী মাটির ফুলের টপটা তুলে নিল। তারপর পুরো শক্তি দিয়ে সেটা মেঝেতে আছাড় মারল। ঝনঝন শব্দে টপটা চুরমার হওয়ার সাথে সাথেই হৃদি ব্যথায় কুকিয়ে ওঠার এক নিখুঁত অভিনয় করল। মরে গেলাম। সেই আর্তনাদ শুনে গার্ডটা হন্তদন্ত হয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই হৃদি এক হিংস্র বাঘুনির মতো ওর উপর ঝাঁপিয়ে পড়ল। গলায় অন্নাটা পেঁচিয়ে ধরে সজোরে গাঁটের মুখ চেপে ধরল সে। অতকৃত এই আক্রমণে গার্ডটা টাল সামলাতে না পেরে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। চিৎকার করার কোনো সুযোগই পেল না সে। হৃদি গার্ডটার মুখের ওপর চড়ে বসে ওড়না দিয়ে মুখটা এমনভাবে পেঁচিয়ে দিল যেন লোকটার নিঃশ্বাস নেওয়া দায়। তারপর লোকটার 2 হাত মুচড়ে ধরে হ্যাঁচকা টান দিয়ে নিয়ে গেল খাটের কাছে। সেখানে পড়ে থাকা একটা পুরনো রশি দিয়ে গাটের হাত দুটো খাটের পায়ের সাথে কষে গিট দিয়ে দিল হৃদি। বাঁধন শেষ করে হৃদি সোজা হয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে গাটটার দিকে তাকিয়ে ঘৃণা ভরে ফিসফিস করে বলল, পড়ে থাক এইভাবেই সারা রাত। এবার বোঝ অবলা একটা মেয়েকে খাঁচায় বন্দি করে রাখার মজা কেমন। বলে হৃদি আরেকটা সাদা ওড়নাটা মাথায় ভালো করে জড়িয়ে নিজের মুখটা আড়াল করলো। খাবারের প্লেটটা শক্ত করে হাতে নিয়ে বিড়ালের মতো নিঃশব্দে রুম থেকে বের হলো সে। করিডোর দিয়ে ভয়ে বুক দুরু দুরু অবস্থায় হাঁটতে হাঁটতে শুভ্রকে রাখা সেই অন্ধকার ঘরটার সামনে আসতেই হৃদি অন্য একটা গার্ডের মুখোমুখি হয়ে গেল। গার্ডটাকে দেখা মাত্রই হৃদির আত্মা কেঁপে উঠল। লোকটা কুচকানো চোখে হৃদির দিকে তাকিয়ে আছে, যেন এক্ষুনি গর্জে উঠবে। মুহূর্তের মধ্যে হৃদি কোনো উপায় না দেখে খাবারের প্লেটটা এক পাশে রেখে গার্ডের পা দুটো জড়িয়ে ধরল। কান্নায় ভেঙে পড়ে একদম কলিজা নিগড়ানো আকুতি জানিয়ে বলল, মামু, আপনি তো আমার বাবার সমান। মামা তো বাবার মতোই হয়, তাহলে আমি তো আপনার মেয়ের মতো। দোহাই লাগে আপনার, কাউকে ডাকবেন না। আমাকে শুধু একটা বার শুভ্র ভাইয়ার কাছে যেতে দিন। আমি শুধু ওকে এই খাবারটুকু খাইয়ে দিয়ে চলে আসব। প্রমিস করছি কেউ কিচ্ছু টের পাবে না। জানেন তো, লোকটা এক ঢোক পানিও খায়নি। একটা মানুষ না খেয়ে কতক্ষণ বাঁচে মামু? ওরও তো একটা জীবন আছে। আপনি তো মানুষ,
খিদের জ্বালা তো আপনিও বোঝেন, তাহলে প্লিজ পাষাণের মতো আমার এই শেষ আশাটুকু ভেঙে দেবেন না। হৃদির কথা শুনে গাঁটটা থতমত খেয়ে গেল। সে তড়িঘড়ি করে হৃদির হাত ধরে তাকে টেনে তুলে দাঁড় করিয়ে দিল। হৃদির চোখে মুখে তখনও রাজ্যের বিস্ময়। গাঁটটা চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে নিচু গলায় বলল, আরে আরে করছো কি? পা ধরছো কেন? আমি তো জানতামই যে তুমি কোনো না কোনোভাবে ঠিকই আসবে। বলেই লোকটা তার পকেট থেকে কয়েকটা ঔষধের প্যাকেট বের করে হৃদির হাতে গুঁজে দিল। হৃদি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। গাঁটটা ফিসফিস করে বলল, এই নাও, এখানে ব্যথার আর জ্বরের ওষুধ আছে। খাবার খাওয়ানোর পর এই ওষুধগুলো স্যারকে খাইয়ে দিও, তাহলে শরীরটা একটু টান পাবে। হৃদি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। ঘোর লাগা চোখে সে গাঁটটার দিকে তাকিয়ে রইল। লোকটা হৃদির মনের অবস্থা বুঝতে পেরে চোখের ইশারায় একটু হাসলো, তারপর বলল, অবাক হচ্ছ? হওয়ারই কথা, কিন্তু এখন এসব অবাক হওয়ার বা কিছু বলার সময় নেই। তুমি জলদি ভেতরে যাও, আমি এখানে পাহারা দিচ্ছি। আর হ্যাঁ, তোমার সব প্রশ্নের উত্তর সময় হলে ঠিকই পেয়ে যাবে। আর এখন 1 সেকেন্ডও দেরি করো না, তাড়াতাড়ি যাও, না হলে বস একবার ঘুম থেকে উঠে পড়লে সব শেষ হয়ে যাবে। হৃদি আর কথা বাড়ালো না। মুহূর্তের মধ্যে খাবারের প্লেটটা হাতে নিয়ে বিড়ালের মতো চুপি চুপি সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে পড়ল। ভেতরে পা রাখতেই হৃদির কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। সামনেই সেই পুরনো চেয়ারটাতে শুভ্র বসে আছে। তার চোখ দুটো বোজা, শরীরটা তেরসা হয়ে একদিকে ঠেলে পড়েছে। সারা শরীরের উপর নির্ভারের সেই পাশবিক নির্যাতনের চিহ্ন। প্রতিটা জায়গায় লাল হয়ে ফুলে উঠেছে, নীলচে হয়ে আছে কালশিটে। হৃদির চোখের বাঁধ যেন ভেঙে গেল। ঝাপসা দৃষ্টিতে শুভ্রের সেই বিধ্বস্ত শরীরের দিকে তাকিয়ে সে খুবই ক্ষীণ আর কাঁপা কাঁপা গলায় ডাক দিল, শুভ্র ভাই। শুভ্র খুব ধীরে ধীরে নিস্তেজ মাথাটা তুলে হৃদির দিকে তাকালো। হৃদিকে দেখা মাত্রই তার চোখ ও মুখের চাহনি শক্ত হয়ে এলো। যন্ত্রণায় নীল হয়ে থাকা ঠোঁট দুটো কসলিয়ে সে খুব রুক্ষ গলায় বলল, চলে যা এখান থেকে। আমার এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। হৃদি কোনো পাল্টা জবাব দিল না। সে ভালো করেই জানে এই লোকটা আসলেই অনেক ঘাটতারা, তাই এখন তর্ক করে লাভ নেই। সে নিঃশব্দে শুভ্রের সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসল। প্লেট থেকে ভাত মাখিয়ে পরম মমতায় এক গ্রাস শুভ্রের মুখের সামনে ধরল। শুভ্র পাথরের মতো কয়েক সেকেন্ড হৃদির চোখের দিকে তাকিয়ে রইল। হৃদি খুব শান্ত স্বরে বলল, নিন, হাঁ করুন। শুভ্রের ভেতরের রাগটা যেন হৃদির ওই শান্ত চোখের সামনে মুহূর্তেই জল হয়ে গেল। সে আর দ্বিমত করল না, বাধ্য ছেলের মতো হা করল। হৃদি খুব যত্ন করে শুভ্রকে খাইয়ে দিতে লাগলো। শুভ্র চুপচাপ খাচ্ছে, আর প্রতিটা গ্রাস মুখে নেওয়ার সময় হৃদি বুঝতে পারল মানুষটা কতটা ক্ষুধার্ত ছিল। পেটে যে প্রচণ্ড খিদে ছিল সেটা তার খাওয়ার ধরন দেখেই বোঝা যাচ্ছে। হৃদির বুক ফেটে কান্না এলো। চোখের জল গড়িয়ে ভাতের প্লেটে পড়ার আগেই সে সামলে নিল। কয়েক লোকমা দেওয়ার পর শুভ্র হঠাৎ চিবানো থামিয়ে জিজ্ঞেস করল, তুই খেয়েছিস? হৃদি নিজেকে সামলে নিয়ে চট জলদি বলে উঠল, আমি খেয়েছি, আপনি খান তো এখন। এক অদ্ভুত মুহূর্তে হৃদির চোখের দিকে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, একটা থাপ্পড় দেব আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলিস। এখন আমি আর এক লোকমাও খাবো না, যতক্ষণ না তুই আমার সামনে খাবি। হৃদি কিছু একটা সাফাই দিতে চাইল, কিন্তু শুভ্র তাকে থামিয়ে দিয়ে কঠিন স্বরে বলল, আমি কোনো বাহানা শুনতে চাই না, চুপচাপ খা। হৃদি বুঝতে পারল শুভ্রের জেদের কাছে সে নস্যি। সে ধরা গলায় বলল, ওকে, আমিও খাচ্ছি, কিন্তু আপনাকেও খেতে হবে। এই বলে হৃদি একই প্লেট থেকে নিজেও খেতে থাকলো আর শুভ্রকেও খাইয়ে দিতে থাকলো। হৃদি মনে মনে অবাক হলো, সে যে খায়নি, শুভ্র সেটা বুঝলো কি করে? মানুষটা কি তবে তার মনের ভাষা, চোখের ভাষা সব পড়তে পারে? এক প্লেটে দুজনের এই নির্বৃত্ত আহার যেন চারপাশের নৃশংসতাকে কয়েক মুহূর্তের জন্য আড়াল করে দিল। খাওয়া শেষ করে হৃদি খুব যত্ন করে নিজের ওড়নার আঁচল দিয়ে শুভ্রের ঠোঁটের লেগে থাকা উচ্ছিষ্ট মুছে দিল। তারপর সেই গার্ডের দেওয়া ব্যথানাশক আর জ্বরের ঔষধগুলো খাইয়ে দিল। সবশেষে হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করল, আচ্ছা শুভ্র ভাই, আপনি কেন নেহাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না? নেহা আপু দেখতে তো অনেক সুন্দর আর স্মার্টও তো অনেক। শুভ্রের গলার স্বরে এক অদ্ভুত শীতলতা ভর করল। সে শুকনো গলায় কাঠখোট্টা ভাবে বলল,
সেই কৈফিয়ত তোকে কেন দিব? অনেক হয়েছে, এখন যা এখান থেকে। হৃদি আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। তার বুক ফেটে কান্না এলো। ধরা গলায় ডুকরে উঠে সে বলল, আমি কোনো কৈফিয়ত শুনতে আসিনি শুভ্র ভাই, কিন্তু আপনার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আপনাকে এভাবে মার খেতে দেখে আমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি, বিশ্বাস করুন। আমি আর পারছি না। শুভ্র কোনো উত্তর দিল না। সে পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে রইল, যেন হৃদির কান্নার শব্দ তার কানে পৌঁছাচ্ছে না। হৃদি মরিয়া হয়ে আবার বলল, বিয়ে করে নিন না নেহা আপুকে। শুভ্র তবু নির্বিকার। তার এই নিথর নীরবতা হৃদিকে আরো বেশি অস্থির করে তুলল। হৃদি আবারও শুভ্রের কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, কথা বলছেন না কেন? একবার তো বলুন, বলেন যে নেহাকে আপনি বিয়ে করবেন। হৃদির এই বারবার জোরাজুরিতে শুভ্র এবার তার দিকে তাকালো। তার চোখের দৃষ্টিতে তখন গভীর এক হাহাকার আর অব্যক্ত অভিমান। সে সরাসরি হৃদির চোখে চোখ রেখে খুব ধীর অথচ গম্ভীর স্বরে বলল, আমি যদি নেহাকে বিয়ে করি তবে তুই কি খুশি? সহ্য করতে পারবি? শুভ্রের এই প্রশ্নে হৃদি যেন পাথরের মতো জমে গেল। তার ঠোঁট দুটো কেঁপে উঠল। বুকের ভেতরটা যেন বিষাক্ত কোনো ক্ষততে ভরে গেল। শুভ্রকে অন্য কোনো নারীর পাশে দেখার কল্পনা করাও তার কাছে দম আটকে মরার মতো যন্ত্রণাদায়ক। প্রতিটা নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছে, কিন্তু এই মুহূর্তে শুভ্রের এই রক্তাক্ত চেহারা, ওই ফোলা কালশিটে দাগগুলো সে আর নিতে পারছে না। তাকে পারতে হবে, শুধু শুভ্রের জীবনের জন্য হলেও তাকে এই মিথ্যাটা বলতে হবে। হৃদি নিজের নখ দিয়ে হাতের তালু কামড়ে ধরল, তারপর মহা যুদ্ধ করে কাঁপা কাঁপা গলায় কোনো মতে বলল, হ্যাঁ, সহ্য করতে পারবো। এই একটা শব্দ বলতে গিয়ে হৃদির মনে হলো তার আত্মাটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। শুভ্র এক মুহূর্ত দেরি করলো না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদির চোখের ভেতরে পড়ার চেষ্টা করে আবার প্রশ্ন করল, সত্যি সহ্য করতে পারবি? আমাকে অন্য কারো পাশে দেখতে তোর কষ্ট হবে না তো? হৃদির কলিজাটা মোচড় দিয়ে উঠল। শুভ্র কেন তাকে বারবার এই মরণ প্রশ্নের বিদ্ধ করছে। সে দাঁতে দাঁত চেপে কান্না আটকে কোনো মতে গলার স্বর স্বাভাবিক করে বলল, পারবো, কষ্ট হবে না। শুভ্রের চোখ মুখে এক অদ্ভুত কাঠিন্য ফুটে উঠল। সে আবার জিজ্ঞেস করল, কাঁদবি না তো? যখন দেখবি আমি অন্য কাউকে বউ করার জন্য কবুল বলছি বা অন্য কারোর হাত ধরছি, তখন কাঁদবি না তো? হৃদি এবার চোখের জল আর আটকে রাখতে পারল না, কিন্তু মুখে অস্পষ্ট সুরে বলল, না। হৃদির এই না বলা শেষ হতে না হতেই শুভ্র একদম এক গুয়ের মতো জেদ ধরে বলে উঠল, তাহলে তো আমি আরও বিয়ে করব না। হৃদি অবাক হয়ে অশ্রুসিক্ত চোখে শুভ্রের দিকে তাকালো। তার সারা শরীর কাঁপছে। সে অস্পষ্ট সুরে জিজ্ঞেস করল, কেন বিয়ে করবেন না কেন? শুভ্রের মুখটা অভিমানে আর যন্ত্রণায় কালো হয়ে গেল। সে অবজ্ঞা ভরে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল, তারপর খুব শান্ত আর স্প্রাহ গলায় বলল, রিদি, আমার এখন একদম কথা বলতে ইচ্ছে করছে না। তুই এখন যা এখান থেকে। হৃদির বুক ফেটে কান্না এলো। শুভ্রের এই নির্লিপ্ততা আর নিজের অসহায়ত্ব মিলিয়ে সে আর ধৈর্য ধরে রাখতে পারল না। টুকরে কেঁদে উঠে সে বলল, আপনার কষ্ট আমার একদম সহ্য হচ্ছে না শুভ্র ভাই। আমি আর পারছি না। আপনাকে এইভাবে শেষ হতে দেখার চেয়ে আমার মরে যেতে ইচ্ছে করছে। সত্যিই মরে যেতে ইচ্ছে করছে। মরে যেতে ইচ্ছা করছে, এই কথাটা শোনার সাথে সাথে শুভ্রের ভেতরে যেন আগুন জ্বলে উঠল। সে এক ঝটকায় মাথা তুলে গর্জে উঠল, হাত দুটো খোলা থাকলে গুনে গুনে 10টা থাপ্পড় পড়তো তোর গালে। সাহস কি করে হয় তোর এমন অলক্ষণে কথা বলার? নেক্সট টাইম যদি আর একবার এই মরার কথা মুখে আনিস, তবে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। শুভ্রের এই শাসানি হৃদির মনে এক অদ্ভুত আশার আলো জ্বালিয়ে দিল। সে চোখের পানি মুছতে মুছতে ভেজা গলায় জিজ্ঞেস করল, আমি মরলে আপনার কি? আপনার তাতে কি আসে যায়? শুভ্র সাথে সাথে কোনো উত্তর দিল না। সে আবারও মাথা নিচু করে ফেলল, যেন নিজের ভেতরের আগ্নেয়গিরিটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। হৃদি এবার সরাসরি হানা দিল শুভ্রের মনের গহীনে। সে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, ভালোবাসেন আমাকে? শুভ্র এক মুহূর্ত দেরি করলো না, পাথরের মতো শক্ত গলায় জবাব দিল। না। হৃদি যেন তৈরি ছিল এই উত্তরের জন্য। সে আবার পাল্টা প্রশ্ন ছুড়ে দিল,
তাহলে আমি মরলে আপনার কি আসে যায়? কেন এত রাগ দেখাচ্ছেন? শুভ্রের কাছে এই প্রশ্নের জন্য কোনো যুক্তি নেই। সে অবশ গলায় শুধু বলল। জানি না। হৃদি নিজের চোখের পানি মুছে নিয়ে খুব শান্ত কিন্তু যন্ত্রণা সিক্ত গলায় বলল। কাল আমার বিয়ে শুভ্র ভাই, কাল আমি অন্য কারো হয়ে যাব। শুভ্রের চেহারায় কোনো পরিবর্তন হলো না। সে নিষ্প্রভভাবে বলল। তো হৃদি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। মানুষটা কি আসলেই এত পাষাণ? সে ভাঙ্গা গলায় আবারও জিজ্ঞেস করল। আপনি কি খুশি আমি অন্য কারো বউ হয়ে যাচ্ছি? তাতে আপনি খুশি তো? শুভ্র এবারও সেই একই উত্তর দিল। তাও জানি না। হৃদি এবার আর নিজেকে সামলাতে পারল না। সে খুব কাছে গিয়ে শুভ্রের রক্তাক্ত হাতের উপর নিজের হাতটা রাখল। এক বুক হাহাকার আর ব্যাকুলতা নিয়ে খুব করুণ সুরে বলল। আমার একটা কথা রাখবেন? শুভ্র হৃদির এই স্পর্শে ভেতরে ভেতরে কেঁপে উঠলেও বাহিরে স্থির রইল। সে খুব নিচু স্বরে জানতে চাইল। কি? হৃদি এবার এক বুক আশা আর আকুতি নিয়ে শুভ্রের খুব কাছে এলো। তার চোখ ফেটে জল আসছে কিন্তু কণ্ঠে শেষবারের মতো নিজেকে উজাড় করে দেওয়ার জেদ। সে একদম শুভ্রের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। শুরু থেকে না আপনার মুখে ওই ভালোবাসি শব্দটা শোনার খুব ইচ্ছে ছিল আমার। অনেক স্বপ্ন বুনেছিলাম ওই একটা কথা শোনার জন্য। আজ আজ কি শেষবারের মতো একটু বলবেন ভালোবাসি? হৃদির একের পর এক এমন কলিজা কাঁপানো কথায় শুভ্রের ভেতরের শক্ত বাতটা যেন ধসে পড়তে চাইল। তার পাথর শরীরটা ভেতরে তখন হাহাকার করছে। সে বুঝতে পারছে হৃদি যদি আর কিছুক্ষণ এখানে এভাবে থাকে তবে সে আর নিজেকে সামলাতে পারবে না। সবটুকু আগলে রাখা কঠোরতা এক নিমিষেই ধুলোয় মিশে যাবে। শুভ্র অনেক কষ্টে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে রইল। একটা শব্দ তার মুখ দিয়ে বের হলো না। শুভ্রের এই নিথর শরীরটা দেখে হৃদির বুকটা ভেঙে চুরমার হয়ে গেল। সে কান্নায় ভেঙে পড়ে পুনরায় বলল। চুপ করে আছেন কেন? একটা মানুষের জীবনের শেষ ইচ্ছেটা কি পূরণ করে দেবেন না? প্রমিস করছি শুভ্র ভাই, আর কখনো আপনার সামনে এসে এই আবদার করব না। শুধু একবার বলুন, একবার। শুভ্র তবুও নির্বিকার। সে চোখ দুটো শক্ত করে বন্ধ করে রেখেছে যেন হৃদির এই করুণ মুখটা তাকে দেখতে না হয়। শুভ্রের এই পাথরের মতো নীরবতা হৃদিকে ভেতর থেকে একদম পিষে ফেলল। লোকটার মনে কি এক বিন্দু মায়া নেই? এত আকুতির পরও কি একটা বার ভালোবাসি বললে আকাশ ভেঙে পড়তো? হৃদি আর এক মুহূর্ত এখানে থাকতে পারল না। তার দম আটকে আসছে। এখানে থাকলে সে এখনই চিৎকার করে কেঁদে ফেলবে। সে অনেক কষ্টে নিজের কান্না চেপে ঝট করে উঠে দাঁড়ালো। শুভ্রের দিকে শেষবারের মতো অভিমান নিয়ে তাকিয়ে বলল। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না এই বেহায়া মুখ নিয়ে আপনার সামনে। ভালো থাকবেন আপনি আপনারই পাথর মন নিয়ে। বলেই হৃদি আর পেছনে ফিরে তাকালো না। সে পাগলের মতো দৌড়ে দরজার কাছে আসতেই আচমকা এক পুরুষালী মায়াবী কণ্ঠের সুর তার কানে আছড়ে পড়ল। বোঝাবো কি করে তোকে কত আমি চাই? তোর কথা মনে এলে নিজেকে হারাই। হৃদি যেন বিদ্যুৎ পিষ্ট হয়ে থমকে দাঁড়ালো। পুরো শরীর তার কেঁপে উঠল। সে অবিশ্বাস ও চোখে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। দেখলো শুভ্র ঠিক আগের মতোই মাথাটা চেয়ারটায় হেলান দিয়ে চোখ বন্ধ করে গান গাইছে। কাল তার বিয়ে। কাল সে চিরতরে অন্য কারো হয়ে যাবে আর এই লোকটা তাকে বিদায় দেওয়ার মুহূর্তে গান গাইছে। হৃদির বুকটা মুহূর্তেই হাজারো অভিমানে আর যন্ত্রণায় বিষিয়ে উঠল। এই গান যেন তার ক্ষত বিক্ষত হৃদয়ের লবণের ছিটে হয়ে লাগলো। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। এক মুহূর্ত না দাঁড়িয়ে ডুকরে কেঁদে উঠে দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। সকাল 9টা। শুভ্রা আনমনে কলেজের পথে হাঁটছে কিন্তু তার শরীরটা কেমন রাস্তায়, মন পড়ে আছে অন্য কোথাও। চারপাশের ব্যস্ততা, গাড়ির হর্ন কিছুই যেন তার কানে পৌঁছাচ্ছে না। এমন সময় একটা কালো রঙের প্রাইভেট কার তীব্র গতিতে শুভ্রার একদম গা ঘেঁষে চলে যাচ্ছিল। ঠিক তখনই কারো একটা শক্ত হাতের টানে সেই সিটকে রাস্তার পাশে এসে পড়ল। অল্পের জন্য নিশ্চয়ই মৃত্যুর হাত থেকে বেঁচে গেল শুভ্রা। বুকটা ধক করে উঠল তার। চমকে তাকিয়ে দেখলো সামনে ঈশান দাঁড়িয়ে আছে। ঈশানের চোখ মুখে তখন আগ্নেয়গিরির মতো রাগ। সে দাঁতে দাঁত চেপে বলে উঠল।
কানা নাকি তুমি? চোখে দেখতে পাও না? আর এক সেকেন্ড দেরি হলে কি হতো সেটা একবারও ভেবে দেখেছো? শুভ্রা কোনো পাল্টা জবাব দিল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার ভেতরটা এতটাই বিষিয়ে আছে যে ঝগড়া করার মতো শক্তিটুকু নেই। শুভ্রার এমন বিমর্ষ চেহারা দেখে ঈশানের রাগী মুখটা মুহূর্তেই নরম হয়ে এলো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে সে নরম গলায় জিজ্ঞেস করল। কি হয়েছে শুভ্রা? তোমার কি খুব মন খারাপ? শুভ্রা মাথা না তুলেই খুব ধরা গলায় বলল, ভাইয়া আগে যখনই কোনো ডিলে যেত দিনে অন্তত একবার হলেও আমাকে ফোন দিত, কিন্তু এবার এবার একবারও ফোন দিল না। আমি বারবার চেষ্টা করছি কিন্তু ফোনটা বন্ধ বলছে। দুদিন ধরে ভাইয়ার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। ঈশান বুঝতে পারল শুভ্রার বুকের ভেতর কেমন ঝড় বয়ে যাচ্ছে। সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শান্ত স্বরে বলল, আরে এটা নিয়ে এত চিন্তা করো না। বস ডিলটা শেষ করেই চলে আসবে। আসলে বস এবার চাইছে কিছুটা সময় একা থাকতে, তাই কারোর সাথে যোগাযোগ করছে না। সব ঠিক হয়ে যাবে। শুভ্রা এবার ঈশানের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, চিন্তা না করে থাকি কিভাবে? একদিকে ভাইয়ের কোনো খবর নেই, অন্যদিকে রিধিরও কোনো খোঁজ পাচ্ছি না। মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে কেউ জানে না। যে যেখানেই রাখুক না কেন, আল্লাহ যেন ওকে অন্তত সহি সালামতে ভালো রাখে। ঈশান আর কথা বাড়ালো না। শুভ্রার দুশ্চিন্তা মাখা মুখটা দেখে তার নিজেরও খারাপ লাগছে, কিন্তু সত্যিটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। সে নিজের বাইকটা এগিয়ে এনে আলতো স্বরে বলল, ওঠো, তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আসি। শুভ্রাও আর দ্বিমত করলো না, যান্ত্রিকভাবে বাইকের পেছনে গিয়ে বসলো সে। কয়েক মিনিটের মধ্যেই ঈশান শুভ্রার কলেজের গেটের সামনে বাইক থামালো। বাইক থেকে নামার পর শুভ্রার দিকে তাকিয়ে আশ্বস্ত করার ভঙ্গিতে ঈশান বলল, শোনো, একদম চিন্তা করো না। বস ঠিক আছে। আমি ক্লায়েন্টদের সাথে কথা বলে কনফার্ম হয়েছি। তাই প্লিজ রাস্তায় এভাবে আনমনে হাঁটো না। যে কোনো সময় বিপদ হতে পারে। আর সময় হলে রেডিও ঠিক ফিরে আসবে। এখন যাও, মন দিয়ে ক্লাস করো। বলে ঈশান বাইক স্টার্ট দিয়ে হুশ করে রাস্তা দিয়ে চলে গেল। কিন্তু কিছুটা পথ যেতেই ঈশানের পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। ঈশান বাইক থামিয়ে তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে কিছু একটা শোনার সাথে সাথে ঈশানের চোখ মুখে এক পৈশাচিক আনন্দ আর বিজয়ী হাসি ফুটে উঠল। ফোনটা পকেটে রেখে সে বিড়বিড় করে নিজের মনেই বলল, বস, আপনি সত্যি অসাধারণ। মানতেই হবে আপনার মাথায় বুদ্ধি আছে অনেক। বলেই সে পূর্ণ গতিতে বাইক চালিয়ে নিজের গন্তব্যের দিকে রওনা দিল। আসলে পর্দার আড়ালের কাহিনীটা হলো, শুভ্র যে এখন নির্ভারের ডেরায় বন্দি হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে সেটা ঈশান শুরু থেকেই জানে। কিন্তু বাড়ির লোক জানলে হুলুস থুলুস পড়ে যাবে বলে ঈশান কৌশলে শুভ্রার বাবা সোহান চৌধুরী আর সাহেলা চৌধুরীকে বুঝিয়ে রেখেছে যে শুভ্র একটা অত্যন্ত জরুরি ডিলে দেশের বাহিরে গেছে। হাতে একদম সময় ছিল না বলে কাউকে জানিয়ে যেতে পারেনি। আর ডিল শেষে সে কিছুটা সময় একা থাকতে চায়, তাই যেন কেউ তাকে ফোন দিয়ে বিরক্ত না করে। লাল টকটকে বেনারসি শাড়ি, গায়ে ভারী গহনা আর চুলে তাজা গোলাপ ফুলের সুগন্ধ সব মিলিয়ে অপূর্ব এক রাজকন্যার মতো বউ সেজে বসে আছে রিদি। কিন্তু রিদির কাছে আজ এই দামি বেনারসিটাকে বিয়ের শাড়ি মনে হচ্ছে না, মনে হচ্ছে এক টুকরো সাদা কাফনের কাপড়, যা দিয়ে কিছুক্ষণ পরই তাকে জ্যান্ত কবর দেওয়া হবে। রিদির চোখ থেকে অঝরে অশ্রু ঝরছে, চোখের নোনা জল কাজল লেপটে একাকার হয়ে গেছে, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে শুধু পাথরের মতো মাথা নিচু করে নিজের নিঃশব্দ হাহাকারগুলো ঝরিয়ে দিচ্ছে। কতটা যে ভালোবাসে সে শুভ্রকে, যাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছে, যার জন্য বউ সাজবে বলে কত দিন রাত স্বপ্ন দেখেছে, আর সেই শুভ্র নামক মানুষটাকে সে চিরতরে হারিয়ে ফেলবে। আজ তার সেই সাজ, এই রূপ সব অন্য কারোর জন্য। হৃদির ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রতিটা নিঃশ্বাসে মনে হচ্ছে কেউ যেন বিষ ঢেলে দিচ্ছে। ইচ্ছে করছে এখনই সব শেষ করে দিয়ে মরে যেতে। হৃদি আর নিজেকে ধরে রাখতে পারল না। হাতের মুঠোয় বেনারসির ঘোমটার কোনাটা খামচে ধরে ডুকরে কেঁদে উঠল সে। তার অস্পষ্ট আর্তনাদ যেন দেওয়ালগুলোতে ধাক্কা খেয়ে ফিরে আসছে।
শুভ্র ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আপনাকে যে কতটা ভালোবাসি তা যদি আপনি আজ একবার বুঝতেন। এই বিয়েটা হয়ে গেলে আমি হয়তো আর বাঁচতে পারবো না। আমি শেষ হয়ে যাব শুভ্র ভাই, আমি মরে যাব। বাইরের ড্রয়িং রুমে শেরওয়ানি পরে একদম বর বেশে বসে আছে নির্ভার। তার ঠোঁটের কোণে এক পৈশাচিক বিজয়ী হাসি। আজ তার দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে, আর সে তার প্রিয় মায়াবীকে চিরতরে নিজের করে নিতে যাচ্ছে। বিয়েটা যাতে সকাল সকাল মিটে যায় সেজন্য নির্ভার আগে ভাগেই সব ব্যবস্থা করে রেখেছে। কাজী সাহেব, দুজন গার্ড আর নির্ভারের বোন নেহা হৃদির রুমে ঢুকল। হৃদি তখনও মূর্তির মতো চুপচাপ বসে আছে। তাদের ভেতরে ঢোকার শব্দ শুনেও হৃদি কোনো রিয়াকশন দেখালো না, যেন তার ভেতরের প্রাণ নেই। সে স্রেফ একটা সাজানো পুতুল। কাজী সাহেব হৃদির সামনে বসে রেজিস্ট্রি খাতাটা এগিয়ে দিলেন। তারপর একটা কলম তার চোখের সামনে ধরে খুব নিচু স্বরে বললেন, মা এখানে একটা সাইন করো। কিন্তু হৃদি এক চুলও নড়ল না। তার সারা শরীর যেন পাথরে পরিণত হয়েছে। হৃদির এই নীরবতা দেখে নেহা বিরক্ত হয়ে বলে উঠল, দেখো রিদি, এখনো ঢং করো না তো, চুপচাপ সাইন করো। তোমার কপাল ভালো যে আমার ভাইয়ের মতো একজনের বউ হতে যাচ্ছ, নাহলে তোমার মতন আনকালচার্ড একটা মেয়ে আমার ভাবি হবে এটা তো ইম্পসিবল ছিল। হৃদি তবুও নির্বিকার। নেহার বিষাক্ত কথাগুলো যেন তার কান পর্যন্ত পৌঁছালোই না। সে কেবল এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল। নেহা এবার হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদির হাতের কবজিটা সজোরে চেপে ধরল। জোর করে আঙ্গুলের ফাঁকে কলমটা গুজে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সই করো রিদি, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ফল খুব খারাপ হবে। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। হৃদি আর পারল না। তার ভেতরে জমে থাকা সবটুকু কান্না আগ্নেয়গিরির মতো ফেটে বের হলো। সে ঝাপসা চোখে নেহার দিকে তাকে আর্তনাদ করে উঠল, নেহা আপু, তুমি তো ভালোবাসার মর্ম বোঝো। তুমি তো জানো কাউকে মনে ঠাঁই দিলে আর কাউকে সেখানে বসানো যায় না। তাহলে যাকে আমি মনে প্রাণে ভালোবাসি তাকে ছাড়া অন্য কারোর নামের পাশে আমি সই কি করে করি? নেহা আপু, আমি শুভ্রভাইকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি এই কাগজে সই করতে পারবো না, আমার হাত সরছে না। শুভ্রকে ভালোবাসি। হৃদির মুখ থেকে এই স্বীকারোক্তি শোনা মাত্রই নেহার মনে হলো কেউ তার কানে ফুটন্ত সীসা ঢেলে দিল। ঈর্ষায় তার মুখটা বিকৃত হয়ে উঠল। সে কোনো কথা না শুনে পৈশাচিক শক্তিতে হৃদির হাতটা চেপে ধরল। হৃদি বাধা দেওয়ার চেষ্টা করলো, হাত সরিয়ে নিতে চাইল। নেহার উন্মাত্ত শক্তির কাছে সে পেরে উঠল না। এক প্রকার ধস্তাধস্তি করেই নেহা হৃদির কাপা কাপা হাত দিয়ে রেজিস্ট্রি খাতার পাতায় সই করিয়ে নিল। সইটা শেষ হতেই হৃদির দু হাতে মুখ ঢেকে ভেঙে পড়ল। তার মনে হলো এই কলমের আঁচড় তার জীবনের শেষ আশাটুকু কেড়ে নিল। নেহা তখন হৃদির দিকে ঝুঁকে এসে হিম শীতল গলায় বলল, ব্যাস, এখন থেকে তুই আইনত আমার ভাইয়ের সম্পত্তি, তাই এখন থেকে তোর মুখে শুধু আমার ভাইয়ের নাম থাকবে। খবরদার রিদি, শুভ্র শুধু আমার। নেক্সট টাইম যদি ওর নাম তোর মুখে শুনি তবে তার ফল হবে ভয়াবহ। বলেই নেহা কাজী সাহেবের দিকে ফিরে তর্জনী উঁচিয়ে আদেশ দিল, বাকি কাজটুকু তাড়াতাড়ি শেষ করুন, বিয়ে পড়ানো শুরু করুন এখনই। কাজী সাহেব চশমাটা ঠিক করে নিয়ে গম্ভীর গলায় বললেন, দেনমোট ধার্য করা হয়েছে 25,25,01,00,000 টাকা। এর মধ্যে নগদ আদায়। ঠিক সেই মুহূর্তে নেহার ফোনে একটা কল আসলো। নেহা বিরক্তি ভরে তাকিয়ে বারান্দার দিকে চলে গেল। হৃদি তখনও পাথরের মতো বসে আছে। তার কানে কোনো কথা ঢুকছে না। সে শুধু ভাবছে আজ থেকে সে অন্য কারো হয়ে যাচ্ছে। তার সমস্ত অনুভূতি যেন ভোঁতা হয়ে গেছে। কাজী সাহেব রেজিস্ট্রির খাতাটা সামনে টেনে নিয়ে প্রায় ফিসফিস করে নিচু স্বরে বললেন, 5,25,01,00,000 টাকা দেনমোট ধার্য করিয়া জনাব সোহান চৌধুরী সাহেবের সুপুত্র সাইফান শুভ্র চৌধুরীর সহিত আপনার বিবাহ সম্পূর্ণ করার প্রস্তাব রাখিয়াতেছি। আপনি কি এই বিবাহে রাজি আছেন মা? বলুন কবুল। হৃদি তখন এক ঘোরের মধ্যে। তার কানে বাজছে শুধু শুভ্রের সেই গান আর শেষবার বলা কঠোর কথাগুলো। আশেপাশে কে কি বলছে
বরের নাম কি বলছে কিচ্ছু তার মাথায় ঢুকছে না। সে শুধু জানে তাকে এই কাজটা করতে হবে শুভ্রকে বাঁচানোর জন্য। চোখ থেকে অঝরে পানি পড়ছে, দৃষ্টি ঝাপসা। সে বরের নামটা শোনার বা বোঝার বিন্দুমাত্র চেষ্টা না করেই বিড়বিড় করে বলে উঠল। কবুল। পরপর 3 বার জ্যান্ত লাশের মতো শব্দটা উচ্চারণ করলো হৃদি। সে জানলই না এই একটা শব্দে সে কার সাথে নিজের জীবনটা বেঁধে ফেলল। কাজী সাহেব হৃদির রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে বসলেন। চারপাশে একটা থমথমে নীরবতা, কিন্তু নির্ভারের চোখ মুখে তখন রাজত্ব পাওয়ার নেশা। কাজী সাহেব নিয়ম অনুযায়ী নির্ভারের সই নেওয়ার আগেই তাড়াহুড়া করে বিয়ের পড়ানো শুরু করলেন। সম্ভবত নির্ভারের দাপট আর উত্তেজনার কাছে কাজী সাহেবও কিছুটা তটস্থ হয়ে পড়ছিলেন। কাজী সাহেব রেজিস্ট্রিড খাতাটা নির্ভারের সামনে মেলে ধরে গম্ভীর গলায় বললেন, 5,25,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া তাসনিন হৃদিকের সহিত আপনার বিবাহ সম্পূর্ণ করার প্রস্তাব রাখিয়াতেছি। আপনি কি রাজি আছেন? বলুন কবুল। নির্ভার তখন খুশিতে আত্মহারা। তার কয়েক বছরের প্রতীক্ষা আজ শেষ হতে চলছে। মায়াবী, আজ থেকে তার ব্যক্তিগত সম্পত্তি হবে। নির্ভার অত্যন্ত উত্তেজিত হয়ে বিজয়ী হাসি ঠোঁটে নিয়ে কবুল শব্দটা বলার জন্য যেই না মুখটা ফাঁক করল, ঠিক তখনই অদূরে দাঁড়িয়ে থাকা একদম বজ্রকণ্ঠে চারপাশ কাঁপিয়ে কেউ একজন বলে উঠল,